অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের খুব কড়া বিধিবিধান, নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে পদক্ষেপ, এটা অনেকে অনেকভাবে হয়তো দেখছে। অনেকে বলছে যে এটা অমানবিক বা এটা করা উচিত হচ্ছে কিনা। বিশেষ করে যে আমেরিকাতে যারা নাকি অবৈধভাবে ঢুকছিল এবং যাদের কোনো পেপারস নাই, তাদেরকে ধরে ধরে এই বিমানে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এরা নাকি ক্রিমিনাল। অনেকে আসলে এটাই বুঝতে পারে না, আপনি যখন অবৈধভাবে একটা দেশ থেকে অন্য দেশে যাইবেন, সেটাই কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এখন এই সমস্ত লোকজনদেরকে আমেরিকা থেকে বিতাড়নের কর্মসূচি নিচ্ছে এবং নট অনলি দ্যাট, সম্ভবত খুব তাড়াতাড়ি দেখা যাবে যে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে হয়তো একেবারে ভিসা নিয়ে আসাও বন্ধ করে দেওয়া হবে। অন্য কথায় হয়তো দেখবেন যে খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প এমন একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করতে পারে যে পৃথিবীর কিছু কিছু দেশকে চিহ্নিত করে হয়তো বলবে যে এই সমস্ত দেশের লোকদেরকে ভিসাও দেওয়া হবে না, আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ফার্স্ট টার্মে এই একই কাজ করছিল। তো এই ধরনের একটা বিধিবিধান কিন্তু আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের অনেকের কাছে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ খুব খারাপ মনে হতে পারে, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, এইটা কিন্তু বস্তুত আপনাদের মঙ্গলের জন্যে। অর্থাৎ এটা আমার কাছে অনেকটা সাপে বর বলে মনে হয়। কেন মনে হয় জানেন? প্রথমত, আপনি কেন আপনার দেশ ছেড়ে আমেরিকাতে আসবেন বলেন? কেন? হোয়াই? আপনি আপনার দেশে থাকবেন, আপনার দেশকে ভালোবাসবেন, আপনার দেশকে গড়ে তুলবেন, সুন্দর জীবনযাপন করবেন। এটা তো আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আপনাদের রাজনীতিবিদদের দায়িত্ব। আপনারা কি করবেন? আপনারা আপনাদের নানা রকম চিন্তা চেতনা এবং রাজনৈতিক অস্থিরতা, আপনাদের দুর্নীতি এবং একই সঙ্গে নানা রকম ডগমেটিক ইডিওলজি, এগুলো অ্যাপ্লাই করে ইউল create a chaos in your country, and then you'll try desperately to come to another country without any legal documents or illegally. Why? আপনি কেন আমেরিকাতে আসবেন অথবা অন্য কোনো দেশে যাবেন? তার মানে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা এক নম্বরে আপনাদেরকে এখন দেশপ্রেমিক হতে বাধ্য করবে। এটা হবে না, অর্থাৎ আপনাকে এখন ভালো হতে বাধ্য করছে, প্যাট্রিয়ট হতে বাধ্য করছে। আমার কাছে মনে হয় যে এটা এক নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর নাম্বার 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই যে দেখেন, আপনাদের একটা শিক্ষাও হওয়া উচিত যে পৃথিবীর কোনো দেশ, তা সে যত বড় শক্তিশালী প্রভাবশালী যাই হোক না কেন, তাদের কোনো ফাঁদে পা দেওয়া পৃথিবীর কোনো দেশের রাজনীতিবিদ অথবা কোনো রাজনৈতিক দল অথবা কোনো গ্রুপ অথবা কোনো মানুষের পড়া উচিত না। যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা তো এটা জানি, এটা সবাই আমরা জানি, পৃথিবীর দেশে দেশে যে রাজনৈতিক অস্থিরতা, এগুলো তৈরির পিছনে আমেরিকার একটা বিশাল ভূমিকা অতীতে আমরা দেখছি। এটা ডোনাল্ড ট্রাম্পের হয়তো ডক্ট্রিন না হতে পারে, বাট অতীতের যত সরকার এই আমেরিকাতে ছিল, গোটা বিশ্বে তাদের প্রতিপত্তি বজায় রাখার জন্য তাদের একটা পলিসি ছিল, যে সমস্ত দেশের শাসক বা সরকার আমেরিকার কথাবার্তা শোনে না, আমেরিকার কাছে অ্যাবসলিউট সারেন্ডার করে না, ওই সমস্ত দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকাও, তাই না? তো ওই সমস্ত দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকালে হয় কি? স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক অস্থিরতা মানে অর্থনৈতিক অনিশ্চয়তা, ধস ইত্যাদি ইত্যাদি শুরু হয়, এবং ইভেনচুয়ালি ডিক্রিজ ইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড অবভিয়াসলি ডিক্রিজ ইন এমপ্লয়মেন্ট সেক্টরস, অ্যান্ড দ্যাটস ওয়াই পিপল বিকাম পুয়ার টু পুয়ারার। তো এবং অতঃপর এই সমস্ত দেশের লোকজনই কিন্তু আবার তখন ডেসপারেটলি তাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে আসতো। দেখেন, চিন্তা করে, আমরা যদি বাংলাদেশের কথাই ধরি, যেহেতু আমি বাংলাভাষী লোকেদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ বাংলাদেশের উদাহরণটা দেওয়াই আমার জন্য ভালো। আমরা তো এটা এখন খুব ভালো করে জেনে গেছি, এই যে বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন, এর পিছনে আমেরিকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল সেই 2014 সালের পর থেকে। ওয়ান আফটার অ্যানাদার, মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবেই কিন্তু করে আসা হচ্ছে। এখন যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে আমরা জানি যে 2014 সালের পর এই আমেরিকা, এই ইউএসএইড বলেন, তাদের CIA বলেন, তাদের সরাসরি ইউএস এমবাসি বলেন, এর মাধ্যমে বাংলাদেশে প্রচুর টাকা খরচ করছে। যে আমরা শুধুমাত্র $29 মিলিয়ন কথা শুনছি না, আসলে তা না। আমেরিকা এখানে আমার ধারণা মোর দ্যান $1 বিলিয়ন খরচ করছে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়।
কী জন্যে এই বাংলাদেশে যে আওয়ামী লীগ অর্থাৎ এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্যে এবং আপরাইজিং তৈরি করার জন্যে, এবং এর ফলাফল আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমেরিকা কি করে, তাদের এই যে অ্যাম্বাসির লোকজনদেরকে ডাইরেক্টলি লেলিয়ে দেয়, যেটা কিন্তু সমস্ত রকম কূটনৈতিক শিষ্টাচারের বাইরে। তারপরে এই 2024 সালের ইলেকশনের আগে বাংলাদেশের যে আমেরিকান অ্যাম্বাসেডর ছিল পিটার হাস, তার দৌড়ঝাঁপ দেখছি, এবং অনেক ক্ষেত্রে এটাই মনে করা হতো সম্ভবত ওই শেখ হাসিনার এগেনস্টে মনে হয় যে পিটার হাসই ইলেকশন করবে, এরকম বিষয়টা ছিল না। সামহাও আপনারা দেখবেন যে 5 আগস্টের যে তথাকথিত যে গণ অভ্যুত্থান, এখানে ছাত্র জনতা বলা হচ্ছে, কিন্তু এর পিছনে বিপুল পরিমাণে অর্থ সাহায্য এখানে গেছে। এবং তার একটা অন্যতম লক্ষণ আপনাদেরকে আমি বলে দেই, সেটা কিভাবে আপনি বুঝবেন। দেখেন যে বাংলাদেশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে না, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকটাই ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড। এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে আমেরিকা বিভিন্নভাবে আমেরিকা থেকে অনেক ফান্ড পায়। এখন চিন্তা করে দেখেন, এইখানে এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল না, বিস্ময়করভাবে হচ্ছে ঘটনাটা, এরা কোটা বিরোধী আন্দোলন চালু করছিল না। বিশ্বাস করেন এই কোটা বিরোধী আন্দোলনটা কি, ওই যে বিসিএস পরীক্ষায় যে কত প্রায় 30-35-40% নাকি মুক্তিযুদ্ধ কোটা, হ্যান কোটা, ত্যান কোটা, এবং বাকিটা হলো ওপেন, তাই না? তো এরা বলতেছিল যে এত কোটা মোটা বাদ, সবাই যাতে পরীক্ষায় ওপেন কম্পিট করতে পারে, তারপরে যাতে চাকরি পায়। মজার ব্যাপার হচ্ছে এই বিসিএসে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন ব্র্যাক অথবা নর্থ সাউথ অথবা অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে না, এখান থেকে কেউ চান্স পায় না। যদি হয়েও থাকে কালে ভদ্রে 2-1টা, এর বাইরে কিন্তু না। তো তাহলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত বৈষম্য বিরোধী, ওই কোটা বিরোধী আন্দোলনে এত সক্রিয় ভূমিকা নিল কী কারণে? তাদের ফায়দা কি? তারা কি জানে না যে তাদের আসলে কোটা বিরোধী আন্দোলন করুক আর যাই করুক, এখানে আসলে তাদের কোনো ফায়দা নেই? এবং সত্য কথা হচ্ছে বাংলাদেশের এই যে বিসিএস, এখানে মোর দ্যান 80% শুধুমাত্র খালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিক্রুটেড হয়, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বঞ্চিত। কারণ এই বিসিএস পরীক্ষা যে ভাইবা পরীক্ষা হয়, সেখানে ওই ভাইবা বোর্ডে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে কারণে হচ্ছে তাদের ছাত্রছাত্রীদেরকেই তারা রিক্রুট করে দেয়। এবং এত কিছুর পরেও ভবিষ্যতে যখন আবার এই বিসিএস হবে, এই যে কোটা বিরোধী করলো না, এই ব্র্যাক অথবা নর্থ সাউথ, এখান থেকে কি কেউ চান্স পাবে নাকি? না, তাও পাবে না। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমেরিকা এই যে টাকা পয়সা দিয়ে এই যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উৎখাত করলো, চিন্তা করে দেখেন তো এটা কি বাংলাদেশের জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। অনেকে বলবেন শেখ হাসিনা অনেক দিন ছিল, তার উৎখাত হয়ে যাওয়া দরকার ছিল, আওয়ামী লীগ বহুত খারাপ কাজ করতেছিল, আকাম কুকাম করতেছিল, দুর্নীতি করতেছিল, হ্যান করতেছিল, ত্যান করতেছিল, সবই রাইট। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি একটা মুসলিম দেশের মানুষ, তাই না? এবং মুসলিম হওয়ার কারণেই হচ্ছে কি আপনি গণতন্ত্রকে বিশ্বাস করেন না, এবং অ্যাজ পার ইউর রিলিজিয়ন ইউ ডিনাই এ ডেমোক্রেসি, বিকজ ডেমোক্রেসি ইজ 100% হারাম ইন ইসলাম। এবং ঠিক সেই কারণে পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতন্ত্র নাই, যেটা বলতে বলতে আমি ফেনা তুলে ফেলছি। আমার প্রত্যেকটা ভিডিওতে অন্তত এই মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করি, আপনাদের কানে ঢুকানোর চেষ্টা করি যে আপনারা বলেন আমরা গণতন্ত্র অমুক সমুক তমুক, আরে ভাই আপনি তো গণতন্ত্র বিশ্বাসই করেন না, তাহলে আপনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করলে নিশ্চয়কে ফাইন, সে স্বৈরাচারী ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, কিন্তু আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? যদি করে থাকেন তাহলে শেখ হাসিনা যদি চলে যায়, তাহলে বাংলাদেশে এখন আবার এই যে মব কালচার কেন তৈরি হয় বলেন? এগুলাই তো আপনারা করতেছেন। আপনারা তো গণতন্ত্রে বিশ্বাস করেন না, এবং গণতন্ত্র আপনারা চানও না। গণতন্ত্র তো আপনারা প্রতিষ্ঠিত করতে চান না। যারা নাকি আন্দোলন সংগ্রাম করছে তারাও চায় না, তারা নিজেরাই মব করছে, তাই না? তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাইতো তাহলে মব কালচার সৃষ্টি হতো নাকি? না, কোনোভাবেই হতো না। এবং পৃথিবীতে কোনো মুসলিম দেশে প্রকৃত গণতন্ত্র আছে না? নাই। অধিকাংশ দেশের রাজা, বাদশাহ, সুলতান, আমির, তাই না? আর বাকি যেখানে নামকাস্তে ইলেকশন টান হয়, সবাই দেখবেন যে একজন ক্ষমতায় যাওয়ার পরে যুগের পর যুগ ধরে ক্ষমতায় থাকে, তাই না? আমার মূল বক্তব্য হচ্ছে যে আমেরিকা যে এই যে ডিস্টেবিলাইজ করলো, কেন করলো? কারণ আমেরিকার কিছু এজেন্ডা ছিল, কি যে সেন্ট মার্টিন দ্বীপ তাদের দরকার, সেখানে একটা মিলিটারি বেস করবে, যেটা নাকি শেখ হাসিনা বলছিল, দেয় নাই। এখন দেখেন যে শেখ হাসিনা বস্তুত দেশপ্রেমের কারণে তার দেশের একটা অংশ আমেরিকার কাছে দেয় নাই, এটাই তার জন্য বিশাল অপরাধ। চিন্তা করে দেখছেন?
অর্থাৎ বাংলাদেশের একটা অংশে আপনি আমেরিকার ঘাঁটি করতে দিবেন, এটা আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি ভয়ঙ্কর অন্যায় না? বস্তুত শেখ হাসিনা তার দেশপ্রেমের কারণেই কিন্তু আজকে তার এই পতন। এখন আপনারা হয়তো বলবেন আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন নাকি? জি না, আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি না। শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী ছিল, দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, মানুষকে মানুষ মনে করতো না, তার আওয়ামী লীগের লোকজনরাও মানুষকে মানুষ মনে করতো না, তাদের পতন দরকার। বাট আপনার কাছে অল্টারনেটিভ কি? আপনি তো গণতান্ত্রিক না। আপনার দেশে তো ধরা যাক এরপর একটা ভালো নির্বাচন হলো, নিরপেক্ষ নির্বাচন হলো, সো হোয়াট? এরপরে কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নাকি? না, যারাই ক্ষমতায় যাবে তারা ক্ষমতা থেকে যেতে চাইবে না। এবং শেখ হাসিনা যেভাবে কায়দা কানুন করে ক্ষমতায় থাকতো তারা কিন্তু এই একই কাজই করবে। নো সেন্স, বিকজ দে আর নট ডেমোক্রেটিক অ্যাট অল। They don't give any value to the democratic ideology. They give a shit to democratic idea and freedom of speech. তাহলে হইলটা কি? যে লাউ সেই কদু, যে এইবার বাংলাদেশ ডিস্টেবিলাইজ হলো, মব কালচার চালু হলো, দেশের অর্থনীতি ধ্বংস হলো, রাজনৈতিক মানে অচল অবস্থা তৈরি হলো, বাংলাদেশের মানুষ দরিদ্র হলো। এইবার দেখেন বাংলাদেশের মানুষ ডেসপারেটলি এখন চেষ্টা করবে এ দেশে চলে যাইতে, ও দেশে চলে যাইতে। আমেরিকায় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে করে সেই দেশের উন্নতি যাতে না হয়, সেই দেশের কোনো মানে ভবিষ্যৎ না হয়। তারপর ওই দেশের লোকজনগুলো কি ডেসপারেটলি খোদ আমেরিকায় আসার জন্য চেষ্টা করে। এইবার পট করে ডেমোক্র্যাট নাই ক্ষমতায়, চলে আসছে ডোনাল্ড ট্রাম্প, এইবার বলছে এগুলোর সব লাথি দিয়ে বাইর কর। তাহলে আপনারা কি ফাটা বাসে পড়ে গেলেন না? এই আমেরিকার কারণেই আপনি আপনার দেশকে ধ্বংস করছেন। তারপরে সেই ধ্বংসের মধ্য থেকে নিস্তার হওয়ার জন্য আপনি এখন ডেসপারেটলি অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। এখন যেখানে যাওয়ার চেষ্টা করেছেন তারা এইবার আপনাকে লাথি দিয়ে আপনার দেশে পাঠানোর ধান্দা করতেছে। তাহলে এইবার বুঝতে পারছেন যে কোনো দেশের ফাটা বাসে বা ফান্দে ষড়যন্ত্রে পা দেওয়া উচিত না, বোঝা উচিত। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটা বোঝে নাই। কথা হচ্ছে আপনারা যেহেতু গণতান্ত্রিক না, তাহলে যেটা বাস্তবে দেখি, আমি অন্য কিছু বলতে চাই না, বাস্তবে দেখি এই মুসলিম দেশেরও অনেক দেশের কিন্তু উন্নতি হয়েছে, আমরা দেখেছি। কখন জানেন? যখন আপনি যাদেরকে স্বৈর শাসন বলেন, একনায়ক বলেন আর যাই বলেন, এই ধরনের শাসক যখন ওই সমস্ত দেশে ক্ষমতায় ছিল তখনই কিন্তু এই সমস্ত দেশের উন্নতি হয়েছিল। আপনি দেখেন ইরাকে সাদ্দাম হোসেন যতদিন ছিল ইরাকের লোকজন খুব ভালো ছিল, বাংলাদেশেরই হাজার হাজার লোক সেখানে চাকরি করতে যাইতো। লিবিয়ার কথাও একই, মুয়াম্মার গাদ্দাফি যতদিন ক্ষমতায় ছিল, আরবের দেশগুলোর কথাই ধরেন, রাজা বাদশাহ আমির আছে, তাই না? দেববে তারা কিন্তু খুব স্টেবল পজিশনে আছে। বাংলাদেশের লাখো জনতা সেখানে কামলা দিতে যায় না? মাহাতির মোহাম্মদের কথাই ধরেন, এই যে মালয়েশিয়ায় যতদিন ক্ষমতায় ছিল 30-35 বছর, ততদিনে দেখেন মালয়েশিয়ার কোন অবস্থায় নিয়ে গেছে, তাই না? এবং বিস্ময়করভাবেও হলো সত্য, বাংলাদেশে সত্যিকার অর্থে আর্থিক, সামাজিক এবং বাণিজ্যিক যত এবং অবকাঠামোগত উন্নতিটা সবচেয়ে বেশি হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে। আপনারা দেখেন, আপনারা যারা কট্টর বিরোধী শেখ হাসিনার, তারপর আপনি দেখেন। এবং এরপরে সেখানে চলে যাওয়ার পর আপনারা যেভাবে ধ্বংস করছেন, আপনারা এরপরে যাকে আপনারা বসান, এইটা পুনরুদ্ধার করতে আপনার 20 বছর লাগবে। আমি জানি না আসলে উদ্ধার করতে পারবেন কি না। এবং দেখেন এই যে এই ইয়েতে পাকিস্তানে আপনি দেখেন, সেখানে এরকম কোনো সরকার স্থায়ী হয় না। দেখেন যে কী অবস্থা, একসময় সমৃদ্ধশালী পাকিস্তান আজকে অনেকটা দেউলিয়া দেশে পরিণত হয়ে গেছে, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমেরিকা আপনাদের প্ল্যান করে আপনাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে, এরপর আপনি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে আমেরিকা এবং অন্যান্য দেশে আসার চেষ্টা করেন। ঘটনাচক্রে এই সমস্ত দেশে এখন ডানপন্থী রাজনীতিবিদদের উত্থান ঘটছে, যারা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই ওয়েলকাম জানাচ্ছে না, বরং আপনাদের পাইলে ধরে পাছায় লাথি দিয়ে আপনাদের দেশে পাঠিয়ে দিবে। সুতরাং 2 নম্বর যে পয়েন্ট, অনেক ব্যাখ্যা দিলাম না। অনেকে বলবেন ভাই শর্ট করতে পারেন না, কীভাবে শর্ট করি বলেন? শর্ট করলে তো আপনারা বুঝেন না, শর্ট করলে আপনারা বুঝেন। এই জন্যে মাঝে মাঝে আমার মনে হয় আমার বক্তব্য যারা শুনলো তারা যেমন পস্তাইলো, আর যারা শুনলো না তারাও পস্তাইলো। কারণ অলরেডি আপনারা জানেন, কোনো বিষয় বলতে গেলে আমি একেবারে খুঁটিনাটি ইনস অ্যান্ড আউটস পুরো না বলে আমি থাকতে পারি না। আমি অনেক ক্ষেত্রে ভিডিও বানাতে গিয়ে ভাবি যে 5-7 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু ফাইনালি দেখে আমি পারি না। ওই বক্তব্যগুলো চলেই আসে অটোমেটিক্যালি, থরলি। এই যে এতক্ষণ কথা বললাম ফল্গু ধারার মতো না,
আমি কিন্তু থামি নাই, কারণ আমার মাথায় তো কনসেন্ট্রেশন ওই একই বিষয়। আচ্ছা, যাই হোক, আমার বক্তব্য হচ্ছে আপনারা হয় গণতান্ত্রিক হন, ফ্রিডম অফ স্পিচকে আপনারা লালন করেন, সুন্দর দেশ তৈরি করেন, তারপরে আপনার দেশকে উন্নতি করেন। অন্য কোনো দেশের ফান্দে আপনি কেন পা দিতে যাবেন বলেন? ফান্দে পা দিয়ে দেশ ধ্বংস করবেন, তারপরে দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে বাঁচার ধান্দা করবেন, আর তারা আপনাদেরকে মানে আলিঙ্গন করবে, এটা হয় না। অনেকদিন হয়তো করতো বিভিন্ন কারণে, বাট এখন করবে না, এটা হলো বাস্তবতা। সো বি ইন্টেলিজেন্ট, be patriot, think carefully, and improve and develop your country, and eventually live in your own country peacefully and happily, and that will be your destiny, and that should be your fate. Thank you.